আমার মতে এটা একটা এমন একটা জিনিস, রাজাকার শব্দটা এটা একটা একটা বিরাট একটা গালি। 95 to 98% প্রোফাইল পিকচারে আমি দেখেছি লাল করে ফেলা হয়েছে। কে কোথা দিয়ে মারা যাচ্ছে সেটার কোনো হিসেব নাই। উইন্ডো দিয়ে সামান্য একটু দেখতে গিয়েছে যে কি হচ্ছে, উইন্ডো গুলি খেয়ে মরে গেল, বাবার কোলে সন্তান গুলিবিদ্ধ হলো। এটাও দেখি নাই যে সেনাবাহিনী সরাসরি জনগণের উপরে গুলি করেছে। দিস ইজ দ্য ফার্স্ট টাইম। লাল কালার হচ্ছে দ্রোহের কালার, আমার অ্যাঙ্গারের কালার। লাল কালার হচ্ছে সংগ্রামের কালার। লাল কালার হচ্ছে রক্তের কালার। সুপ্রিয় দর্শক, আমি গত অনুষ্ঠানেও আমার বিশাল উদ্বেগ প্রকাশ করেছিলাম আমাদের বাংলাদেশে যে সমস্ত ঘটনা ঘটছে, আইনের যে চরম ব্যত্যয় ঘটছে, সংবিধানের চরমভাবে ভুলণ্ঠিত করা হচ্ছে সংবিধানকে, মানুষের যে স্বাভাবিক যে জীবনযাপন সেটা করতে দেওয়া হচ্ছে না, মানুষের যে একটা ন্যায্য অধিকার আদায়ের জন্য রাস্তায় নেমেছিল তাদেরকে গুলি করে হত্যা করা হয়েছে, যেগুলো সম্পূর্ণরূপে আইন বহির্ভূত এবং ন্যায় বিচারেরও আশা এখন মানুষ করে না, এমন একটা পরিস্থিতি চলছে। তো সেই পরিস্থিতিতে আমাকে অনুষ্ঠান করতে হচ্ছে। গত সপ্তাহের অনুষ্ঠানে আমি শেষ দিকে একটা কথা বলেছিলাম যে আমি মনে প্রাণে আশা করছি, দোয়া করছি যাতে আগামী অনুষ্ঠান চলা পর্যন্ত 7 দিনের যে ব্যবধান, গত মঙ্গলবারে করেছে, আজকে এক মঙ্গলবার 30শে জুলাই 2024 আজকের তারিখ, এর আগেরটা ছিল 23শে জুলাই। আমি করজোড়ে আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আমরা সকলেই দোয়া করেছিলাম যে এই অনুষ্ঠান আস্তে আস্তে যাতে আমাকে আর এটা নিয়ে কথা বলতে না হয়, দেশে যাতে শান্তি শৃঙ্খলা ফিরে আসে। দেশে যেভাবে আমরা দেখেছিলাম যে ছাত্রদেরকে যেভাবে তাদের কিভাবে বলবো, তাদেরকে এইভাবে মেরে ফেলা হয়েছে, হত্যা করা হয়েছে, নিরস্ত্র ছাত্রদেরকে করা হয়েছে, যারা শান্তিপূর্ণ এক ধরনের আন্দোলন করছিল তাদের উপরে ঝাঁপিয়ে পড়া হয়েছে, তাদেরকে খারাপ ভাবে বলা হয়েছিল। প্রথমেই তাদেরকে রাজাকার বলা হয়েছিল, রাজাকারের বাচ্চা বলা হয়েছিল। আমার মতে এটা একটা এমন একটা জিনিস, রাজাকার শব্দটা এটা একটা একটা বিরাট একটা গালি, বিরাট একটা গালি। সেই গালিটা কাউকে যদি দেয়া হয় তো সে তো এবং এটাকে যদি যত্রতত্র আপনি যদি অ্যাভেলেবেল সবাইকে দিতে থাকেন, আমি ছাড়া বাকি সবাই, আমরা ছাড়া বাকি সবাই তোমরা রাজাকার, এরকম কথা যদি বলা হয়, তাহলে আমাকে এইভাবে যদি আমি ভিন্ন মত পোষণ করলে কিংবা আমার যে রাইট সেটা নিয়ে যদি আমি কথা বলি, আমি যদি কিছুটা দাঁড়াই, আমি যদি আমার যে অধিকার আছে সেটার কথা একটা বলি, একটা দাবির কথা বলি, তখনই যদি আমি রাজাকার হয়ে যাই, তাহলে তো দেখা যাবে যে এই এই এটা মানুষ আর কতক্ষণ নিবে? আমাদের এই সাধারণ ছাত্রছাত্রী এটা নিতে পারে নাই। তো সেটা স্ফুলিঙ্গ আকারে এটা খুব বিশাল ভাবে এটা ফুলে ফেপে এটা বিশাল এক আগ্নেয়গিরির মতো করে বের হয়ে এসছে সারা দেশ জুড়ে। তো এটা এখন মনে হচ্ছে তো কিভাবে কন্ট্রোল হবে, কি হবে, ভবিষ্যতে কি হবে, এটা ধারণাই করা যাচ্ছে না। একমাত্র আল্লাহই জানেন, আর তো কেউ জানেন না। আমরা দূর থেকে দেখছি, অবলোকন করছি এবং আমরা দোয়া করছি যে যত দ্রুত সম্ভব আমাদের এই প্রাণের মাতৃভূমি এটা যাতে ভালো হয়ে যায়। আজকে একটা জিনিস লক্ষ্য করবেন যে ফেসবুকে আমি দেখেছি, আমার যেটা সাধারণ ধারণায় মনে হয়েছে যে অন্ততপক্ষে 95 to 98% প্রোফাইল পিকচারে আমি দেখেছি লাল করে ফেলা হয়েছে। আজকে আপনারা জানেন যে অবশ্যই সরকারের পেটুয়া বাহিনী আমাদের এই ছাত্রদেরকে 200-র উপরে ছাত্রদেরকে হত্যা করেছে। আমরা জানি, নিশ্চিতভাবে জানা গেছে 200-র উপরে, 260 বা আরো বেশি। কিন্তু তার বাইরেও অনেক অজানা লাশ আছে যেগুলো হিসাব এখনো করা যায়নি। হ্যাঁ, এখনো আমরা জানি না। বিভিন্ন সূত্র থেকে জানতে পারছি যে এটার সংখ্যা অনেক বেশি। যেই সরকারের বাহিনী সরকারের আদেশে দেখা মাত্র গুলি করার নির্দেশ পর্যন্ত দেয়া আছে, সেই অবস্থায় এতগুলো মানুষ মারা গেল, সরকারের হাতেই মারা গেল। আমি বললাম সরকারই খুনি, আমি সরাসরি বলবো। সেই সরকার যদি বলা হয় যে আজকে তাদের এই যে মারা গিয়েছে তাদের জন্য শোক দিবস, তাহলে এই শোক দিবসটা কিভাবে মানুষ মেনে নিবে? এটা তো আরো ব্যাকফায়ার করবে যে তুমি আমার সাথে কি মস্করা করো, তুমি কি আমাকে আমাকে মেরে, আমাকে জীবন নিয়ে, আমার সন্তানদের জীবন নিয়ে, আমাদের এই ছোট ছোট 5-6 বছরের সন্তানও আছে এখানে, 7 বছরের আছে, 12 বছরের আছে, 19 বছরের আছে, 17 বছরের আছে, স্কুল পড়ুয়া আছে, একেবারে ছোট সন্তান আছে, যে মাত্র গিয়েছিল
আপনার কি মনে আছে আমরা যখন দেখতাম যে একটা হেলিকপ্টার যাচ্ছে একটু নিচু হয়ে খুব কাছাকাছি সময় দিয়ে যাচ্ছে, একটা উৎসুক ছোট বাচ্চা এমনিতে ওটা দেখার জন্য ছাদে যেতে পারে, এমনি ওটা মানে তার কাছে একটা যে এত বড় একটা হেলিকপ্টার আমার খুব কাছাকাছি দিয়ে যাচ্ছে। আমরা ছোটবেলায় হয়তো সেরকম কখনো যদি দেখেছি যে আমাদের কাছাকাছি কোনো হেলিকপ্টার ল্যান্ড করবে, কিছু ল্যান্ড করবে, এয়ারপোর্টের কাছে আছে, প্লেন কিভাবে ওঠে নামে ওটা দেখার জন্য তো আমরা উৎসুক জনতা হিসাবে উৎসুক একটা ছোট ছেলে বা মেয়ে সেটা দেখতে যাবেই। সে ছাদে গিয়েছে এবং তার মানে এরকম এলোপাথারি গুলি করা হয়েছে, যত্রতত্র গুলি করা হয়েছে যে কে কোথা দিয়ে মারা যাচ্ছে সেটার কোনো হিসেব নাই। এই ছোট বাচ্চাও মারা গিয়েছে। উইন্ডো দিয়ে সামান্য একটু দেখতে গিয়েছে যে কি হচ্ছে, উইন্ডো গুলি খেয়ে মরে গেল, তার কপালে গুলি লাগলো, গুলি ভেদ করে চলে গেল। প্যারেন্টের বা বাবার কোলে সন্তান গুলিবিদ্ধ হলো। তারপরে মানে নিজের বন্ধু গুলি খেয়েছে, তাকে হেল্প করার জন্য গিয়েছে, নিরস্ত্র একেবারে, জাস্ট তার লাশটা সরিয়ে নিয়ে যাচ্ছে, তাকে টার্গেট করে গুলি করা হলো। হেঁটে যাচ্ছে, জাস্ট হেঁটে যাচ্ছে, সিম্পলি টার্গেট করে গুলি করা হলো, শুটিং প্র্যাকটিস করা হলো। আন্দোলনের এক পর্যায়ে সাধারণ একজন মানুষ, সে সে অত দুর্ভাগা, সে সে গিয়েছে একটা আন্ডার কনস্ট্রাকশন একটা বিল্ডিং, এটা বনশ্রীর ঘটনা, ঢাকার আন্ডার কনস্ট্রাকশন একটা বিল্ডিং এ সে ঝুলে ছিল কোন রকমের, মানে পুলিশের নজর এড়িয়ে যাতে সে থাকতে পারে। তাকে টার্গেট করে ৬টা গুলি করা হয়েছে, ৬টা গুলি করে তার হত্যা নিশ্চিত করা হয়েছে যে সে মারা গিয়েছে। এটা মানে বেচারা এইভাবে ঝুলেছিল, তারপর নিজের জীবনটা বাঁচাতে পারলো না। এই ঝুলন্ত ব্যক্তিটা কি থ্রেট মূলক কাজ করেছিল? এই ঝুলন্ত ব্যক্তিটা কি একটা পাথর মারছিল? এই ঝুলন্ত ব্যক্তিটার হাতে কি কোনো বন্দুক ছিল? ঝুলন্ত ব্যক্তিটাকে একটা মানে স্লোগানও তো দিচ্ছিল না। সে জাস্ট হাইড করে, এটা একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং মানে কি? এটা একটা প্রাইভেট প্রপার্টি নিশ্চয়ই। এই প্রাইভেট প্রপার্টিতে গিয়ে একটা প্রপার্টির মধ্যে মানুষটা আছে যেভাবেই আছে, তাকে টার্গেট করে ৬ বার গুলি করে তাকে হত্যা করা হয়েছে। এত কিছু করার পরে যদি শোক দিবস ডিক্লেয়ার করা হয়, তাহলে এই শোক দিবসের মানে আমরা মানে আপনার কোনো দল করতে হবে না, বাদ দেন যে কোনো দল, মানে একেবারে মানে সামান্যতম আমি দল নিয়ে কোনো কথা বলছি না। আপনার যদি সামান্যতম ছোট বিবেক থাকে, আপনার কিছু বিবেক আছে, এখনো মনুষ্যত্ববোধ আছে, পড়াশোনা যা করেছেন সেটা আপনার মাথায় এবং আপনার অন্তরে এখনো কিছু লালন পালন করেন, আপনি আল্লাহকে একটু ভয় পান, আপনি ন্যায় এই দুনিয়াতে প্রতিষ্ঠিত হোক সেটা আপনি চান, সেই মানুষ যদি আপনি হন তাহলে এই জিনিসটা আপনি মানতে পারবেন না যে মারলা, মেরে আমার সাথে তুমি মশকরা করো যে তোমার জন্য আমি শোক প্রকাশ করলাম। আপনারা কেউ কেউ বিভিন্ন মাল ক্ষতি হয়েছে সেগুলো নিয়ে বলছেন এবং সেগুলোর পক্ষে সাফাই গাচ্ছেন। একটাবার পুরো দুনিয়ার সমস্ত মালের বিনিময়ে কি একটা মানুষকে, মৃত মানুষকে কেউ জীবিত করতে পারবে? সেটা কি পারবে? আর এই যে মেট্রো রেল, বিটিভি ভবন, এইগুলো, সেতু ভবন, এইগুলো আমরা যতটুকু জানি যে এই যে এই কোমলমতি শিশুগুলা, এরা কোন রকমের এই ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত তারা ছিল না। অনেকগুলো নিউজ আসতেছে। কেন চিটাগাঙে ধরা পড়েছে না শ্রমিক লীগের নেতা ৪ লাখ টাকা দিয়ে কন্ট্যাক্ট করেছে বাসের হেল্পারকে আগুন দেওয়ার জন্য। এরকম আরো নিউজ, কোনো তো তদন্তই হচ্ছে না। অথচ এই গত ৬ দিনে ৫ দিনে এই প্রায় ২০,০০০ লোককে গ্রেফতার করা হয়েছে, গণগ্রেফতার। রাতে গ্রেফতার করে সকালে দিনে যদি আমরা বলি শোক দিবস, তাহলে আমি বলবোটা কি? এটার কোনো ভাষাই তো নাই, কোনো ভাষা প্রকাশের কোনো ইয়ে নাই। যারা সমন্বয়কারী ছেলেগুলো, মেয়েগুলো, একটা মেয়ে আছে এর মধ্যে, সবাইকে ডিবি হেফাজতে রেখে দেওয়া হয়েছে, যেটা মানে সম্পূর্ণ আইনের পরিপন্থী। এটা আমি শুধুমাত্র আইনের কথাগুলোও যদি বলি, আমি অন্য কথাও যদি না বলি, আসলে একটা জিনিস লক্ষ্য করতে হবে, আমাদের পুরো জীবন ব্যবস্থা, আমাদের সমস্ত কিছু কিন্তু আইন দ্বারা আমরা পরিবেষ্টিত। সবকিছু আমাদের আইন মেনে চলতে হয়, আইন মেনে করতে হয়। দেখেন, আপনি আপনি আম রাস্তায় চলছেন, এটার একটা আইন আছে। আপনি কতটুকু স্পিডে গাড়ি চালাতে পারবেন, এটার একটা আইন আছে। রাস্তায় হাঁটবেন যে আপনি কি আচমকা রাস্তা ক্রস করবেন, নাকি আপনি যখন গাড়ি থামবে তখন ক্রস করবেন, এটার একটা আইন আছে। আপনি ব্যাংকের লাইনে দাঁড়াচ্ছেন, আপনি লাইন ক্রস করে যাবেন না, এটার একটা আইন আছে। আপনি এতটার ভিতরে ব্যাংকে ঢুকতে হবে, এই একটা আইন বা কানুন বা একটা নিয়ম আছে। একটা একটা নিয়মের মধ্যে চলে। পুরো দেশটা চলে সংবিধানের মধ্যে। পুলিশ, আপনার সাঈদের কথা তো মনে আছে, গত সপ্তাহে বলেছিলাম, সাধারণভাবে সে ২ হাত দুদিকে দিয়ে দাঁড়িয়েছিল। সেই সাঈদকে লক্ষ্য করে একেবারে টার্গেট করে গুলি করে তাকে হত্যা করা হয়েছে। অথচ পুলিশের এফআইআর এ বলা হচ্ছে যে সাঈদকে আন্দোলনকারীরা মেরেছে।
তারপরে অবশ্য আরেকজন বলে দিয়েছেন যে সাইদ নাকি নেশাগ্রস্ত ছিল এবং আরো যারা আছে তারা নেশাগ্রস্ত বিধায় হচ্ছে তারা পুলিশের সামনে বুক পেতে দিচ্ছে। সাইদ ওভাবে দাঁড়িয়েছিল, সে জানতো যে আমি প্রতিবাদ করছি, পুলিশ অন্তত আমাকে সরাসরি গুলি করে হত্যা করবে না। সাইদ এটা তার বিশ্বাস ছিল, এই পুলিশের বেতন হয় আমার টাকায়, আমাদের টাকায়। সাইদের বাবার ঘাম ঝরানো রক্তে, যে কৃষক মানুষ উনি যে চাষবাস করেন ওখান থেকেও কিছু টাকা যায় আমাদের সরকারি কোষাগারে, সেই কোষাগার থেকে বেতনগুলো হয়। তো এইগুলা মানে আমাকে গত সপ্তাহ প্রোগ্রামে পরে কেউ বলেছে যে আপনি তো শুধু আইনি প্রশ্নের উত্তর দিবেন, প্রশ্ন করবে উত্তর দিবেন, এই ইউকের আইনের ব্যাপারে বলবেন, আপনি কেন দেশেরটা নিয়ে কথা বলছেন, দেশের এই সমস্ত রাজনৈতিক ব্যাপার নিয়ে কথা বলছেন। আপনি কেউ তো আমাকে কোনো দলের সাথে ট্যাগ করেও দিতে চাচ্ছে। তা আমি শুধুমাত্র সরাসরি বলেছি যে সামান্যতম যদি বিবেক থাকে আপনি এটা বলতে পারবেন না, নাম্বার 1। দ্বিতীয় হচ্ছে যে আমি একটু আগে বললাম যে আমাদের সমস্ত কিছু আইন দ্বারা পরিবেষ্টিত, আমাদের পুরো জীবনটা আইনের সাথে সম্পৃক্ত। আপনি কিভাবে আপনার বাচ্চাকে কি স্কুলে আপনি না পাঠিয়ে থাকতে পারবেন? আইন হচ্ছে স্কুলে যেতে হবে 5 বছর, প্রাইমারি পর্যন্ত, অথবা বাংলাদেশে এখন ক্লাস 8 পর্যন্ত। তারপরে হচ্ছে বিভিন্ন আইনগুলো, যে এই সংবিধান পরিপন্থী সমস্ত কাজ যতগুলো হচ্ছে আইন ব্রেক করা হচ্ছে প্রতিনিয়ত, প্রতি মিনিটে প্রতি সেকেন্ডে আইন ব্রেক করা হচ্ছে। এবং এই আইন যে ব্রেক করা হচ্ছে, তাহলে আমি আইনের অনুষ্ঠানে এটা বলবো না, লিগ্যাল অ্যাডভাইসের অনুষ্ঠানে আমি এই কথা বলবো না, তাহলে কোথায় গিয়ে আমি এই কথা বলবো? আমার অনুষ্ঠানে আমি অবশ্যই বলবো, আমার মুখ কেউ বন্ধ করে রাখতে পারবে না। ন্যায়ের পক্ষে কথা বলার ক্ষেত্রে মুখ আমার বন্ধ করা যাবে না। এবং আমি শুধু এইটুকু বলবো, অনেককে যারা আমাকে কেউ বলেছেন, অবশ্যই আমি বলবো 98% মানুষ এটা বলে নাই, 2% মানুষ বলেছে, 2-1 জন আমাকে অনেকে সরাসরি বলবে কি যুক্তি তো নাই তার বলার। তারপরেও যদি কেউ মন্তব্য করে থাকে, কারো মনেও এই কথা আছে, আমি শুধু এইটুকুই বলবো যে আইনের অনুষ্ঠানে আমি আইন বহির্ভূত এবং হিউম্যান রাইটস এর লয়ার হিসাবে হিউম্যান রাইটস এর খেলাফ যা কিছু হয়েছে, হিউম্যান রাইটস এর এত বড় ভায়োলেশন হয়েছে, সংবিধানের চূড়ান্ত রকমের ভায়োলেশন হয়েছে, এই সমস্ত কথাই তো আমি বলবো, এটাই তো আমি বলবো, এটা আমার তো ডিউটি। এবং তাদেরকে আমি বলতে চাই যে এটা এখন একটা মাহেন্দ্রক্ষণ, এটা ইতিহাসের একটা অংশ। এখন এই ঐতিহাসিক সময়ে কার কি অবস্থান সেটা পরবর্তীতে আমরা অ্যাসেস করতে পারবো। আপনি যখন 9 মাসের যুদ্ধ চলছিল 1971 সালে, কার কি অবস্থান এখন আমরা এটা এভালুয়েট করি না, আমরা এটা অ্যাসেস করি না যে এই লোকটা স্বাধীনতার পক্ষে কাজ করেছে, এই লোকটা স্বাধীনতার বিপক্ষে কাজ করেছে। এই যে এখন এই আন্দোলন চলছে, এই যে গণ অভ্যুত্থান, প্রায় কি বলবো, এরকম আমি কখনো দেখি নাই আমার জীবদ্দশায়। 90-এর এরশাদ বিরোধী আন্দোলনেও দেখি নাই যে এইভাবে সমাজের সব মানুষ সম্পৃক্ত হয়েছে। সমাজের সমস্ত মানুষ সম্পৃক্ততা আমি গত অনেক বছরের মধ্যে দেখি নাই। বাংলাদেশের ইতিহাসে এটাও দেখি নাই যে সেনাবাহিনী সরাসরি জনগণের উপরে গুলি করেছে। দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইন মাই হোল লাইফ। এবং আমার বয়স এখন 50 বছর, আমি এই কথা, একটা সেনাবাহিনী এরশাদের আমলেও আমি দেখি নাই যে আন্দোলনকারীদের উপরে সরাসরি গুলি চালিয়েছে। সেনাবাহিনী গুলি চালায় নাই বিধায় এরশাদের পতন হতে বাধ্য হয়েছে। ঠিক আছে, এইবার আমি সেটা দেখেছি যে এইবার সেনাবাহিনীর লোক, আমি অত্যন্ত দুঃখিত, তাদেরকে অন্তত আমি ভেবেছিলাম যে শেষ ভরসার স্থল অনেকের কাছে এটা, তারা কিভাবে এই কাজ করলেন, তারা কিভাবে নিজ জনগণের উপরে, এটা কোনো একটা যুদ্ধ না, হেলিকপ্টার থেকে গুলি ছুড়ে শেষ করা হবে মানুষদেরকে, যত্রতত্র গুলি করা হবে। এইটা এখন যুদ্ধ চলছে না অন্য দেশের সাথে আমাদের, এটা নিজের জনগণকে মারা হয়েছে, নিজের জনগণের টাকায় ওই বুলেটটা কেনা হয়েছে, নিজের জনগণের টাকায় ওই হেলিকপ্টার কেনা হয়েছে, নিজের জনগণের টাকায় সেই সমস্ত অ্যামুনিশন কেনা হয়েছে। সেই টাকা সেইটা আপনি, আমার জিনিস আমার উপরে, আমরা তো এই দেশের মালিক, আমরা মালিকের গায়ে আপনি কেন এইভাবে মালিকদেরকে হত্যা করছেন? তো চূড়ান্ত রকমের ভায়োলেশন হয়েছে, এটা আমি তারপরে আরেকটা জিনিস হচ্ছে, আমাকে কেউ যদি এই কথা বলেছে, আমি তাদেরকে বলেছি একটা ছোট কাজ কি কাইন্ডলি করতে পারবেন? যারা এখনো শুধুমাত্র ওই যে মেট্রো রেল আর বিটিভি ভবন নিয়ে কান্নাকাটি করছেন, আমি বলেছি যে একটা ছোট কাজ করবেন, 1 ঘন্টা, শুধু 1টা ঘন্টা আপনি একটা ছোট্ট কাজ করেন। কি কাজ? আপনি আপনার পরিচয় গোপন করে একটু দূরে গিয়ে কোনো একটা পাবলিক প্লেসে, হতে পারে কোনো বাজারে, কোনো হাটে, মাঠে, ঘাটে, কোথাও হতে পারে, আপনি সাধারণ কয়েকটা মানুষের সাথে, নিরপেক্ষ কয়েকটা মানুষের সাথে কথা বলেন, অতি সাধারণ মানুষের সাথে কথা বলেন যে এই কাজটা কেমন, এটা কি ঠিক না বেঠিক। এই আমাদের মেট্রো রেল, শখের মেট্রো রেল, একটা 2টা স্টেশনে আগুন লেগেছে কিছু অংশে।
আমাদের বিটিভি যেটার উপরে মানুষের চরম মানে বিরক্ত, সেটা, এইগুলা তুমি খুব বড় ক্ষতি মনে করছো? নাকি এই যে 200-300 ছেলে পেলে, যেটা মানে বলাই হচ্ছে 200-300, আসলে অ্যাকচুয়ালি আরো বেশি, এই যে এগুলা মারা হয়েছে, এইভাবে কিলিং করা হয়েছে এবং তারা একটা ন্যায্য অধিকার আদায়ের জন্য গিয়েছে, এইটার জন্য তুমি বেশি দুঃখিত, নাকি ওই যে মেট্রো রেল, বিটিভি ভবন, ওইগুলোর জন্য তুমি বেশি দুঃখিত? সে বলবো ওইগুলোর জন্য আমার সামান্যতম কোনো দুঃখ নাই। আমি একটা ছেলের জীবন ফিরে দিতে পারবেন আপনি, এবং এখানে সরাসরি বুকে গুলি গুলি করে এই ইয়াং ছেলেগুলোকে এবং মেয়েদেরকেও লাঞ্ছিত করা হয়েছে, মেয়েও তো মরেছে, মেয়েদের গায়ে হাত তোলা হয়েছে, মেয়েরা যেভাবে নেমেছে না, আমি মেয়েদেরকে অত্যন্ত স্যালুট জানাই। মেয়েদের, আমাদের এই সন্তান সম মেয়েগুলো, কারণ আমার একটা মেয়ে ইউনিভার্সিটিতে পড়ে, এদেশে ইউনিভার্সিটিতে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ুয়া যত ছেলে পেলে আছে তাদেরকে আমি এখন আমার সন্তান মনে করি এবং বা ছোট ভাই বোন মনে করি। এই মেয়েগুলো যে নেমেছে এইভাবে, আমি তাদেরকে মানে পারলে আমি এই সমস্ত এই যে আমার সন্তানগুলো আছে, আমাদের আমার যদি আল্লাহ বিশাল হাত দিত, সবাই কিভাবে জড়িয়ে ধরে আমার বুকে নিতাম, যে তোমরা যা করেছো এটা। আমরা অনেক সময় এই জেনারেশনকে মনে করেছিলাম যে এরা হয়তো টিকটক জেনারেশন, এরা হয়তো বা শুধু এই ফেসবুক জেনারেশন, এরা হয়তো এই সমস্ত করে বেড়ায়। নো, উই ওয়ার অ্যাবসলিউটলি রং, এন্টায়ারলি রং। তারা যা করছে, তারা যা করে দেখাচ্ছে, এটা মানে এটা এটা বলে বোঝাতে পারবো না। তাদেরকে ধন্যবাদ দিয়ে, তাদেরকে কৃতজ্ঞতা জানিয়ে, তাদেরকে মানে স্যালুট দিয়ে, তাদেরকে মানে বুকে জড়িয়ে ধরে মানে তাদের মানে তাদের যেই অবদান, এটা মানে রিপ্লাই দিতে মানে রেসপন্স দিতে পারবো না। এই 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 ক্যাপাসিটি বা কোনো ভাষা নাই, শব্দ নাই তাদেরকে ধন্যবাদ জানানোর। ঠিক আছে, তাদের এই আত্মত্যাগ, এটা ধন্যবাদ জানানো শেষ করতে পারবো না। তো ওই যে বলছিলাম যে ওই যে যারা এখনো সেই মেট্রো রেল নিয়ে মায়া কান্না করেন, তাদেরকে বলবো যে আপনি যে আওয়ামী লীগ করেন কিংবা সরকার দল করেন কিংবা কিছু করেন, এই পরিচয়টা গোপন করে একটু অপরিচিত কারো কাছে গিয়ে জাস্ট সামান্য একটু খালি জিজ্ঞেস করেন। আপনি আপনি 10টা লোকের 1 ঘন্টা বলেছি না, 1 ঘন্টা আপনি 5 মিনিট করে করে 5 মিনিট করে 1 ঘন্টায় হচ্ছে 5 20 100, 5 12 60, 5 12 60, এই তো, হ্যাঁ, 12 জন লোককে আপনি জিজ্ঞেস করেন, 12 জনের মধ্যে একটা লোকও যদি বলে যে আমরা ওইটার পক্ষে, মেট্রো রেল পুড়িয়েছে যে এইটাকে ঘৃণা মানে এদেরকে মারা আমি জাস্টিফাই করতেছি, তাহলে আমি চিরতরে আপনাদের সামনে মুখ দেখানো বন্ধ করে দিব। চিরতরে আমি আমার প্র্যাকটিসও গুটিয়ে নিতে রাজি আছি। আমার আল্লাহর রহমতে যেই যা কিছু আছে আমি সবগুলো, যদি আপনি কোনো নিরপেক্ষ মানুষ, যদি একটা নিরপেক্ষ মানুষ যদি শুধুমাত্র বলে যে এই মৃত্যুগুলা, এই মেরে ফেলাগুলো ঠিক আছে কারণ তারা মেট্রো রেল পড়েছে, তারা মেট্রো রেল 1 নাম্বার পড়ায় নাই, কোনো তদন্ত করা হয় নাই, কিছু করা হয় নাই, আমাদের কাছে রিপোর্ট আছে, সাবোটাজ করা হয়েছে, এগুলো যথেষ্ট এভিডেন্স আছে, তারপর এটা পূর্ণ তদন্ত হওয়া সাপেক্ষে এটা বলা যেতে পারে। তদন্তই হয় নাই, 20,000 মানুষকে সোফার জেলে পুরে ফেলা হয়েছে এবং এই মানুষগুলো কোন রকম তদন্ত করা হয় না, জাস্ট ধরে 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 ঘরের দরজা খুলে গুলি করা হয়েছে, এরকম ছবি আছে ভিডিওতে। ভিডিও ক্লিপ গুলো দেখে সহ্য করা যায় না, রাতে ঘুমানো যায় না। তো আমি জানি আমার এই কথাগুলো না, যেহেতু বাংলাদেশে ইন্টারনেট এখন খুব লিমিটেড, ভিডিও দেখা যায় না, তো ইন্টারনেট যেহেতু লিমিটেড, আমাদের মূল বাংলাদেশে যে মানুষগুলো তারা দেখতে পাচ্ছে না, তবু এখানে যারা দেখতে পাচ্ছেন, কোনোভাবে যদি সেখানে মেসেজটা পৌঁছায়, কোনো একদিন যদি পৌঁছায়, আমার এটার মাধ্যমে যদি একটা মানুষও তার শুভবুদ্ধির উদয় হয়, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মানুষও যদি দেখে কোনো শুভবুদ্ধির উদয় হয়, আর আইন শৃঙ্খলা জানি না তারা কি কোন জায়গায় কি একটা, তাদের কি ছেলে মেয়ে নাই? তাদের ছেলে মেয়েরা কি স্কুলে যায় না, কলেজে যায় না? স্কুলে গেলে কি জানে না যে এটা পুলিশের ছেলে বা পুলিশের মেয়ে? তার সহপাঠীরা যদি তাকে বুলি করে, আমার মনে আছে অনেক আগে আমার মেয়ে স্কুলে একবার একটুখানি বুলির শিকার হয়েছিল, আমি এসে সে কান্না করেছিল বাসায়, খুব বেশি মেজর কিছু ছিল না, হয়তো তার কাছে কষ্ট লেগে যায়, একটু কান্না করেছিল, অন্য কি একটা ব্যাপার নিয়ে একটা কিছু একটা হয়েছে, সে খুবই কান্না করেছে বাসায় এসে। আমি তখন 3:30টার মতো বাজে, অফিসে আমি, আমাকে বাসা থেকে আমার ওয়াইফ ফোন করেছে, আমি ওই দিন ওই মুহূর্তেই আমার অফিসের সমস্ত কাজ ফেলে আমি বাসায় চলে গিয়েছি। বেশ আল্লাহর রহমতে অনেকদিন যাবতে আল্লাহর রহমতে আমার একটা বিজি প্র্যাকটিস, এবং আমি ওই মুহূর্তে চলে গিয়েছি, কারণ আমার সন্তান আমার কাছে তখন মনে হচ্ছে যে সবার মানে আমার তখন ওই মুহূর্তে ডিউটি হচ্ছে যে আমার সন্তান কান্না করছে, আমি তাকে কেন, কি হয়েছে, সেই স্কুল থেকে এসে কেন কান্না করলো। ঠিক আছে, তো আপনাদের ওই যে যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মানুষজন আছেন, তারা তাদের সন্তানদেরকে যখন কেউ যদি কিছু বলে স্কুল কলেজে,
আপনি সহ্য করতে পারবেন? যে আপনি পুলিশকে যদি খারাপ গালি দেয়, যে হত্যাকারী, খুনি, আর্মি মানুষকেও তো বলতে পারে। আমি জানি না তারা এটা কিভাবে নিবেন, নাকি তারা মানুষই না। তাদের মধ্যে কি আছে কলিজা গুর্দা এগুলা নাই? I don't know তারা কোন ধরনের কি আল্লাহ বানিয়েছে। তারা কি মানে বিবেক বলে কিছু আছে কিনা? যাই হোক আজকেও অনেক কথা বলে ফেললাম। এখন আমি মানে রাখতে পারছি না নিজেকে। তো আশা করি আগামী সপ্তাহে অন্ততপক্ষে আমাদের এইগুলার অবসান হয়ে যাবে by that time, এবং আগামী সপ্তাহের মধ্যে দেশে শান্তি ফিরে আসুক। এই ধরনের ঘটনা এই বাচ্চাগুলোকে আর যাতে করা না হয়। ডিবি অফিসে যেগুলা হেফাজতের নামে রেখে দেওয়া হয়েছে তাদেরকে অবিলম্বে ছেড়ে দেওয়া হোক। ছাত্ররা আবারও মাঠে নামছে, আর যাতে গুলি করা না হয়, আর যাতে একটাও গুলি না চলে। আজকে শোক দিবসের পরিবর্তে সবাই রক্তের যে কালার, লাল দাগ, সেটা ধারণ করেছে সবাই। ঠিক আছে, আমিও করেছি। ঠিক আছে, এবং বিবেকবান সবাই করবে। ঠিক আছে, এবং আমরা মনে করি যে এখন আমরা কিছুটা হলেও শুনতে পাচ্ছি যে আমাদের 1971-এ আমাদের ওয়ারের সময় খুবই মানে বিখ্যাত গান, অনবদ্য একটা সৃষ্টি, সেই গান, সেই কবিতা, সেই যে প্রচার করা হয়েছিল, পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল, জোয়ার এসেছে জনসমুদ্রে, রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল, বাঁধন ছেঁড়ার হয়েছে কাল, হয়েছে কাল, হয়েছে কাল, জোয়ার এসেছে জনসমুদ্রে, রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল। আজকে লাল কালার হচ্ছে দ্রোহের কালার, আমার অ্যাঙ্গারের কালার। লাল কালার হচ্ছে সংগ্রামের কালার, লাল কালার হচ্ছে রক্তের কালার। রক্ত কখনো বেইমানি করে না। এই জন্য শোক দিবস তো মানে একেবারে মানে এই তাদের ডাকা শোক দিবসে কেউ পালন করবে না। এই ছাত্রদের পাশে থেকে লাল কালার ধারণ করেছে, এবং ছাত্রদের ন্যায্য এইভাবে এই লাশগুলোকে মানে তাদের জীবন কেউ ফিরে দিতে পারবে? একবার আমি বারবার বলেছিলাম, গত কয়েকদিন আগে বলেছিলাম যে যাদেরকে মেরেছেন একবার তাদের কাছে গিয়ে দেখেন তার বাবা মা কিভাবে কাঁদে। রাতের বেলা তার বাসার পাশে একটু গিয়ে উঁকি মারেন শুধুমাত্র, তাহলে বুঝতে পারবেন। তাহলে আপনি ধরতে পারবেন যে যাকে আপনি মেরে ফেললেন সেই জায়গায় নিজেকে একটুখানি কিছুক্ষণের মধ্যে সেই ফ্যামিলির হেড হিসাবে আপনি রাখেন নিজেকে। আপনি সহ্য করতে পারবেন আপনার সন্তানকে কেউ এরকম করলে? একটা সন্তানকে একটা গালি দিলেও তো আমরা সহ্য করতে পারি, কেউ একটা খারাপভাবে আন্ডারমাইন করলেও তো সহ্য করতে পারবো না, খোদা না করুক। আর সেখানে মেরে ফেললেন নিষ্পাপ শিশুগুলোকে। যাই হোক, আল্লাহ আমাদের দেশটাকে, আমরা দেশের বাইরে থেকে এই জন্য দেশপ্রেম হয়তো কিছু আছে, আমরা চাই যে দেশ থেকে এগুলো দূর হোক, এবং খুবই তাড়াতাড়ি আল্লাহ আমাদের একটা সমাধান, আল্লাহর কাছেই চাচ্ছি। ঠিক আছে, এবং যতগুলো আইনের ব্যত্যয় হয়েছে একজন আইনজীবী হিসেবে আমি চাচ্ছি যে আইন মতো প্রত্যেকটা জিনিসের যারা হত্যাকারী তাদের আইনের আওতায় যাতে একদিন না একদিন আসে, টুডে আর টুমরো ইনশাল্লাহ। এই যে সরাসরি গুলি করে হত্যা করা হয়েছে প্রত্যেকটাকে ধরে ধরে আইন এইভাবে লঙ্ঘন করা হয়েছে জাতির শ্রেষ্ঠ সন্তানদের, মেধাবী ছাত্রদের উপরে, এগুলোর বিচার হতে হবে, আমি দাবি জানাচ্ছি। আমি আমার সাধারণ অনুষ্ঠানে ফিরে যাচ্ছি। অনুষ্ঠানের বিশাল অংশ আমি এই কথা বলে ফেললাম, তবুও কিছু করার ছিল না। যুক্তরাজ্যের ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা? আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিসা রিফিউজড হয়েছে? আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে? উইলডেন লিগ্যাল সলিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা। জি, ঠিকই শুনেছেন, নো উইন নো ফি। তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারবো। আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স, যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন 0207 423 9977। উইলডেন লিগ্যাল সলিসিটার্স, your trusted law firm.